সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাত আরা যশোয়া। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের প্রস্তুতি চলছে সেই আলোকেই প্রধান উপদেষ্টার ঘোষণাও তাই। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে প্রধান উপদেষ্টা একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে পুনরাবৃত্তি করলেন একই কথার। একই সঙ্গে বললেন, আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সব শেষ হয়ে যাবে, তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে কারো কারো বক্তব্য জনমনে জিজ্ঞাসার জন্ম দিয়েছে। যদিও বিএনপির অনেক নেতা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আশাবাদী। প্রশ্ন হচ্ছে, এখনো নির্বাচন নিয়ে দ্বিধা দ্বন্দ্ব কেন? নির্বাচন প্রসঙ্গ ছাড়াও থাকছে ডাকসু নির্বাচন বিষয়ে আলোচনা। আজকের সম্পাদকীয় এখনো সংশয় নির্বাচনে। আর এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আরও উপস্থিত আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ডাকসু নির্বাচন ঘিরে অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরি। শেষ দিনে প্যানেল ঘোষণা ছাত্রদলের। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। অযৌক্তিকভাবে পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চেষ্টার অভিযোগ। সংসদ ভোটের রোডম্যাপের খসড়া চূড়ান্ত ইসির। নয়াদিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের দলীয় অফিস খোলায় বাংলাদেশের উদ্বেগ। দ্রুত বন্ধে ব্যবস্থা নিতে ভারতের প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ। গুড়িয়ে দেওয়া হল সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো বাড়ি। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা তীর দখল করে তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর অভিযান। এবং তিস্তা নদীর ওপর মৌলানা ভাসানী সেতুর উদ্বোধন। গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ শুরু। দূরত্ব কমল 50 কিলোমিটার। স্থানীয়দের উচ্ছ্বাস। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো। যাচ্ছি আলোচনায়। আপনাদের দুজনকে আরো একবার স্বাগত। আজকের সম্পাদকীয়তে শুরু করতে চাই আজিজুল বারী হেলাল, আপনাকে দিয়ে। নির্বাচন অনেকটাই ঘনিয়ে আসছে। সব উপদেষ্টারা বলছেন, প্রধান উপদেষ্টা যেই তারিখ বলেছেন, ফেব্রুয়ারির কথা বলেছেন, তখনই নির্বাচন হবে। ঠিক এই সময়টাতে দেখা যাচ্ছে বিএনপির অনেক নেতা আশাবাদী থাকলেও, আশাবাদ প্রকাশ করলেও বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাটি দিয়েই শুরু করি। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে কারো কারো বক্তব্য জনমনে জিজ্ঞাসার জন্ম দিয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। আমরা নানা ধরনের চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। নির্বাচনের স্পষ্ট যখন একটা কথা প্রধান উপদেষ্টা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার বলছেন, কোন ষড়যন্ত্র বিএনপি দেখতে পাচ্ছে? কেন এত সংশয়? জি, ধন্যবাদ। দেখেন, আপনাদের আজকে যে হেডলাইনটা করছেন, সংশয়, নির্বাচন নিয়ে সংশয়, আপনাদের এই হেডলাইনে তো প্রমাণ হচ্ছে যে নির্বাচনটাকে অনিশ্চিত করবার জন্য বিভিন্ন রকম বয়ান বা বক্তৃতা বিভিন্ন রাজনৈতিক দল দিচ্ছে। যেমন আমাদের গণ অভ্যুত্থানে যে সমস্ত শক্তি ছিল, তারা কেউ কেউ বলছে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। কেউ কেউ বলছে জুলাই সনদ প্রশ্নে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। আবার কেউ কেউ বলছে নির্বাচন হতে দেওয়া হবে না। এসব কথা পলিটিক্যাল রেটরিক কিনা তা আমি জানি না, তবে এসব কথা উঠছে। আবার এটাও বলছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এমনও কথা বলা হচ্ছে। তা দেখেন, যদি এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা এই গণ অভ্যুত্থানটা করলাম কেন? যে শেখ হাসিনা আমাদের নির্বাচন ব্যবস্থাকে ডেমলিশ করে দিয়েছিল, এবং শেখ হাসিনা আমাদের পছন্দের ব্যক্তিকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে পারতাম না। এই ব্যবস্থা থেকে কিন্তু ধীরে ধীরে গণ অভ্যুত্থানের 17 বছর ব্যাপী বনমালা গাঁথা হয়। এরপরে আপনার 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের 17 বছরের গণ অভ্যুত্থান শেষ হয়। এখন যদি সেই পরবর্তী নির্বাচন, যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, সেইটা যদি আপনারা বলেন যে আমরা অংশগ্রহণ করব না, এইটা চাই, ওইটা চাই, আপনাদের প্রথম বাংলাদেশের ডেমোক্রেসি পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নে এবং বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে একটা জনগণের নির্বাচিত নির্বাচন হওয়া দরকার। সেই নির্বাচনকে যদি আপনারা অনিশ্চিত করে তোলেন,
অন্য রাজনৈতিক দল তাদের বক্তৃতার মাধ্যমে যদি বলেন যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না, তাহলে কি আমাদের এই গণ অভ্যুত্থানের চেতনার সাথে আপনি বেইনসাফি করছেন না? কি জন্য আপনি বলছেন যে আপনার যে সমস্ত কন্ডিশন দিচ্ছেন সেই কন্ডিশন যদি না মানা হয়। আমরা বিএনপি 4বার রাষ্ট্র পরিচালনা করেছি এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি যে আপনার যা কিছু আলোচনা করেন সংসদে যেহেতু সে আলোচনাটা করতে হবে। আপনি এখন যে সমস্ত কথা বলছেন, যেমন বলছেন যে পিআর পদ্ধতি, আমাদের সংবিধানে তো পিআর পদ্ধতি কথা লেখা নেই। পিআর পদ্ধতি যদি আপনি নির্বাচন করতে চান সেটা সংবিধান পরিবর্তন করতে হবে, সেটাও অনেক দল চাইছে, এনসিপি তাই চাইছে। না? তো সেই সংবিধানটা পরিবর্তন করতে হলে সাংবিধানিক সভা দরকার, দ্যাট মিনস একটা সংসদ দরকার, তাই না? আপনারা বলছেন না, তাহলে এই হোক গণপরিষদ গঠন হোক। গণপরিষদ গঠন করতে গেলে একটা নতুন স্বাধীনপ্রাপ্ত দেশে যখন সংবিধান রচনা করা হয় নতুন করে, বা বিপ্লবের পরে, এটা তো আর বিপ্লব হয়নি, যখন একটা সংবিধান রচনা করা হয় পুরনো সব কিছু ভেঙে ফেলা হয়, তখন আপনার গণপরিষদ হয়। এরকম নানান বিতর্ক তোলা হচ্ছে, কিন্তু দেখবেন তাদের একটা বক্তব্য আছে, এই সমস্ত রাজনৈতিক দল তাদের মেন বক্তব্য তাদেরকে এমপি হতে হবে, সংসদে বসতে হবে, আলোচনার টেবিলে থাকতে হবে, কারণ নেশন ওয়াইড রাজনৈতিক দল না তো এইগুলো। এখন এরা আপনার যদি বিএনপিকে বলছে যে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইলেকশন করি, একটা কমন প্ল্যাটফর্ম করে ইলেকশন করি, তাহলে তখন আমার প্রশ্ন, আমার ব্যক্তিগত প্রশ্ন এটা, যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, জামাত, এনসিপি সহ আরও আমাদের এই রাশেদদের দল সবাই যদি ঐক্যবদ্ধ হয়, অভ্যুত্থানের সব শক্তি যদি ঐক্যবদ্ধ ইলেকশন করি, তাহলে অপোনেন্টটাকে বলেন আপনি, অপোনেন্টটাকে, তাহলে হাসিনার আমি আর ডামির মধ্যে কোনো পার্থক্য থাকে না তো। এই জন্য দেখবেন যে জিএম কাদের সাহেব একটা বক্তব্য দিচ্ছে, উনিও কিন্তু ফ্যাসিবাদের দালাল এবং সহযোগী ছিল, সহচর ছিল, দোসর ছিল। সে বলছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নাকি এই নির্বাচন দেশে এবং বিদেশে অ্যাকসেপ্টেবিলিটি পাবে না। আমি অন্য রাজনৈতিক দল, জাতীয় পার্টি ছাড়াও অন্য রাজনৈতিক দলের কিছু কিছু নেতাকর্মীকে টেলিভিশন টকশোতে বলতে শুনেছি যে আমরা সবাই অভ্যুত্থানের শক্তি ঐক্যবদ্ধভাবে ইলেকশন করব, অপোনেন্ট থাকবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত। আবার আপনি এই ফ্যাসিস্ট শক্তির যাকে পরাজিত করলাম 24-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে, সেই দলকে আবার আপনি পুনর্বাসন করার একটা বয়ান তুলছেন কি জন্য? যে আপনাকে এমপি হতে হবে। গণ অভ্যুত্থানের চেতনা আপনার বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে কিনা, বাংলাদেশ কি কোনো মক্কেল রাষ্ট্রে পরিণত হবে প্রতিবেশী রাষ্ট্র ভারতের? আপনি জানেন যে এই পলাতক মাফিয়া কিন্তু দিল্লিতে অফিস শুরু করে দিয়েছে এবং বাংলাদেশ সরকার কিন্তু ওটা বন্ধের কথা বলেছে। তার মানে দিল্লির সরকার আমাদের দেশের পরিবর্তনকে ভালোভাবে মেনে নেয়নি। ওরা চাবে এটা আনস্টেবল তৈরি করতে, ওরা চাবে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট যেন থাকে। আর সেই পাতা ফাঁদে যদি আমাদের অভ্যুত্থানের শক্তিরা পা দেয়, যে বলে নির্বাচনে যাব না, পিআর না হলে হবে না, অমুকে ছাড় দিব না, সংসদ প্রতিষ্ঠা হওয়ার আগেই সবকিছু লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে হবে, কোন নিয়মে দিতে হবে? না, সেক্ষেত্রে আমি একটু যুক্ত করি। সেক্ষেত্রে আপনি বললেন যে যদি সব দল গণঅভ্যুত্থানের শক্তির পক্ষে সব দল একসঙ্গে নির্বাচনে করে, তাহলে সেই হাসিনার আমির মধ্যে পার্থক্য কি থাকবে? যদি তারা অনেক দল যেমন হুঁশিয়ারি দিচ্ছেন যে তারা পিআর পদ্ধতি না হলে নির্বাচন করবেন না, আন্দোলন করবে না, যদি তারা নির্বাচনে নাও আসে, তাহলে যদি বিএনপি একা নির্বাচন করে, তাহলে তো সেই আমির মধ্যে পার্থক্য কি থাকবে? আমরা সেটা বিএনপি একা নির্বাচন, আমি তো সেটা বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্রের সাথে, দেশের সাথে সমস্ত রাজনৈতিক দলকে আমরা বলছি যে আপনার যার যার অবস্থান থেকে নির্বাচন করেন, হারেন আর জেতেন এইটা কোনো ম্যাটার না। আমরা নির্বাচনের পরে একটা আপনার জাতীয় সরকার গঠন করব, যারা জাতীয় সরকারে আসবেন না তারা বিরোধী দল হবেন। আমরা অর্থাৎ যে সমস্ত রাজনৈতিক দল এখনো বলছে নির্বাচন যাব না, অমুক করতে হবে, তমুক করতে হবে, তারা কি আপনারা দেশের গণতন্ত্রকে, দেশের সার্বভৌমত্বকে ভালোবাসেন না? আপনারা কি সেই দিল্লির দেওয়া ট্যাবলেট খেয়ে বসে আছেন? আপনার কাছে আবারও আসবো রাশেদ খান, আপনার কাছে যেতে চাই। শুরুতেই একটু জানতে চাই, সবাই জানে তাও জানতে চাই, আপনারা কি পিআর পদ্ধতির নির্বাচন চান নাকি চান না আপনার দল? জি ধন্যবাদ। দেখেন, আমরা 2021 সালে যখন দল গঠন করি তখন আমাদের দলের পক্ষ থেকে আমরা যে ঘোষণাপত্র বা কর্মসূচি মানুষের সামনে হাজির করি, সেখানে আমরা স্পষ্টভাবে বলেছি যে বর্তমান যে সংবিধান, এই সংবিধান যদি সংস্কার না করা হয় তাহলে এই রাষ্ট্র আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন সে চালাতে পারবে না। দ্বিতীয়ত আমরা বলেছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে।
এছাড়া আমরা আপার হাউজ এবং লোয়ার হাউজের কথা বলেছি। 21 সালে আমাদের দলের ঘোষণা ছিল যে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি সেটা যদি অনুসরণ করা যায় তাহলে প্রত্যেকটা দলের পার্টিসিপেশন নিশ্চিত করা যায় এবং নিম্নকক্ষে যে সিস্টেমে বাংলাদেশে ইলেকশন হয় সেই সিস্টেমে, এবং আমাদের দলের পক্ষ থেকে যে লিখিত প্রস্তাবনা দেওয়া হয়েছে ঐক্যমত কমিশনের কাছে সেই একই কথা বলা হয়েছে যেটা আমরা 21 সালে ঘোষণা করি। নিম্নকক্ষে আপনার পেয়ার সিস্টেম, এই সিস্টেমের কথা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়নি। আমরা শুধুমাত্র উচ্চ কক্ষে, নিম্নকক্ষে আমরা যে পরিমাণ ভোট পাবো সেটার অনুপাতে সংখ্যানুপাতিক। এই ব্যাপারে আমার মনে হয় যে অনেক দলেরই একমত। তারা কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, তারা কয়েকটি দল তারা কিন্তু নিম্ন কক্ষে পেয়ার চাচ্ছে, কিন্তু ঐক্যমত কমিশন আবার এই বিষয়ে কোনো আলোচনা করেনি। এমনকি এনসিপি তারাও কিন্তু নিম্ন কক্ষে পেয়ারটা আসলে চায় না। এখন যারা বলছে যে আগামীতে আসলে এই দাবি সেই দাবি না মানলে নির্বাচন হতে দিব না, সেক্ষেত্রে এটা আপনাদের আসলে দলের অবস্থান কি? হ্যাঁ আমি বলবো এটা আসলে খুবই ফ্যাসিস্ট আচরণ। দেখেন, আমি যে প্রস্তাবনা দিয়েছি আমার দাবি তো আসলে পুরোপুরি পূরণ নাও হইতে পারে। আমি 100টা দাবি দিয়েছি, এর ভিতরে যদি 80% পূরণ হয় আমার তো মনে হয় সেটি মেনে নিয়েই নির্বাচনে যাওয়া উচিত। সংস্কার মানে কি? সংস্কার মানে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার। জোরপূর্বক সংস্কার চাপিয়ে দিলে সেইটা আসলে টিকিয়ে রাখা যায় না। বরং যার দাবি যতটুকু রয়েছে, যতটুকু পূরণ হচ্ছে না, মনে করেন 20% পূরণ হচ্ছে না, তাদের উচিত হবে এই দাবি নিয়ে জনগণের কাছে যাওয়া, যে আমাকে ভোট দাও, আমাকে নির্বাচিত করো, আমি ক্ষমতায় গেলে এই সংস্কারগুলো করব, এগুলো বাস্তবায়ন করব। তো এই বিষয়গুলোতে অনেকে দেখলাম যে একঘেয়েমি করছে, বিভিন্ন ধরনের মানে অ্যানার্কিস্ট আচরণ করছে। দেখেন, একটি অভ্যুত্থান হয়েছে, আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য। আওয়ামী লীগ বা 14 দল বা জাতীয় পার্টি হয়তো তাদেরকে মানতে পারছে না এই সরকারকে, কিন্তু বিএনপি মানে, জামাত মানে, গণ অধিকার পরিষদ মানে, এনসিপি মানে, আমরা সবাই মানি। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে যে দায়িত্ব, এই দায়িত্ব ওই সময়কার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারাই দিয়েছে। বিএনপি সমর্থন দিয়েছে, আমরা দিয়েছি, অন্যান্য সবাই দিয়েছে। এখন যদি আমরা বলি যে আমরা নির্বাচনে যাব না, নির্বাচন হবে না, নির্বাচন প্রতিহত করা হবে, এই নানান ধরনের কথাবার্তা বলি, এইটার মাধ্যমে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সামনের অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করা হবে। সেক্ষেত্রে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান থাকবে যে নির্বাচনে আমরা যাতে অংশগ্রহণ না করি, সেই ধরনের পরিবেশ কেউ যাতে সৃষ্টি না করে। সবার উচিত হবে নির্বাচনে অংশ নেওয়া, কারণ গণ অভ্যুত্থানের পরের নির্বাচন, এই নির্বাচনের দৌড়ে যে অংশ নিবে না সে পিছিয়ে পড়বে। এখন হয়তো অনেক দল মনে করছে যে আমরা নির্বাচনে অংশ নিব না, নির্বাচনে অংশ না নিলে কি হচ্ছে, কি হবে। দেখেন, এই দেশে যদি কোনো সংকট শুরু হয় বা এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, এক্ষেত্রে সবথেকে বেশি সুবিধা ভোগ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কী চাই? আমরা গণ অভ্যুত্থানের যে শক্তি রয়েছে আমাদের ভিতরে বিভাজন চাই, এবং এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগ ফিরে আসতে চাই। মনে করেন যে আগামীতে বিএনপি নির্বাচনে অংশ নিল, আমরা অংশ নিলাম, সেক্ষেত্রে জামাত, এনসিপি বা ইসলামী আন্দোলন অংশ নিল না, তখন কি হবে? তখন যেটি হবে যে তারা হয়তো আন্দোলনে যাবে। এখন তারা আন্দোলনে গেলে আওয়ামী লীগ কী করবে? আওয়ামী লীগ কি ঘরে বসে থাকবে? আওয়ামী লীগও মাঠে নামবে। তার মানে কি, এই যে নির্বাচনে একটা পক্ষ অংশ নিল, একটা পক্ষ অংশ নিল না, এর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসলো। সুতরাং আমাদের উচিত হবে, আমাদের দাবি দেওয়া থাকবে, আমরা প্রত্যেকে ভিন্ন দল করি, বিএনপির সাথে আমার শতভাগ মিলবে না, জামাতের সাথে মিলবে না, কিন্তু দেশের প্রশ্নে আমাদের এক থাকা উচিত, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা থাকা উচিত। আমরা টেবিলে বসে আলোচনা করে সমাধান করতে পারি, কিন্তু হুমকি ধামকি দেওয়া, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। দেখেন, এনসিপির একজন নেতা বলছে যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। এর প্রেক্ষিতে কিন্তু পরিবেশ উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে এনসিপি যা বলে বলুক, তাদের কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। প্রধান উপদেষ্টা আজকেও বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেক্ষেত্রে এনসিপির ঘনিষ্ঠ সরকার, তো মানে এই সরকারের সাথে এনসিপির ঘনিষ্ঠতা আছে সব থেকে বেশি। সুতরাং এনসিপি একদিকে সরকারি দলের ক্রিম খাচ্ছে, অন্যদিকে তারা বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমি আসলে বুঝতেছি না, জাতিকে তারা এক ধরনের কনফিউশনের মধ্যে ফেলাচ্ছে। তো যারা নতুন বন্দোবস্তে রাজনীতি করতে চায় তাদের উচিত জাতির কাছে স্পষ্ট বার্তা দেওয়া। দেখেন, জাতীয় ঐক্যমত কমিশনের একজন সদস্য স্পষ্টভাবে বলেছে যে এনসিপি সরকার ঘনিষ্ঠ দল এবং মানুষ তাদেরকে কিংস পার্টি বলে। আপনি দুইজন উপদেষ্টা রেখেছেন, একদিকে
অন্যদিকে আপনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, অন্যদিকে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির সাথে বেইমানি করেছে, তিনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছে, বিএনপির কাছ থেকে ওহী নাজিল হয়েছে, এরপরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আর ভাই সরকার তো এনসিপির সরকার, তো এনসিপির সরকার বিএনপির কাছে গিয়ে কেন নির্বাচনের ওহী আনলো? কারণটা কি? এর কারণটা হলো দেখেন, এনসিপির নেতারা বলছে যে সেনাবাহিনীর নাকি মগজ নাই, অস্ত্র চালাইতে পারে না, সেনাবাহিনীর ঘিলু নাই, ট্রেনিং নাই। তো এইভাবে যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গান তাদেরকে নিয়ে এ ধরনের বিতর্ক সৃষ্টি করে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ শঙ্কিত হয় যে এই ছেলেদের ম্যাচুরিটি নাই, এরা কি বলছে আর কি করছে, এর কারণে রাষ্ট্র ব্যাপকভাবে সংকটে পড়তে পারে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তো শুধুমাত্র তাদের উপর ডিপেন্ড করে রাষ্ট্র চালাবে না, তার নিজের ব্যক্তি ইমেজ আছে। এই উপদেষ্টা পরিষদে যারা আছে তারা কি করবে? তারা কি এই রাষ্ট্র শৃঙ্খলভাবে চলুক তারা চায় না? তারা কি চায় আগামীতে আবার আওয়ামী লীগ ফিরে আসুক? সুতরাং তারা কমিটেড ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে। এবং আমি যতটুকু জানি, যতটুকু তথ্যপত্র আমার কাছে রয়েছে, সরকার ফেব্রুয়ারির বাইরে কোনোভাবেই যাবে না। সরকারের উপরে এতটুকু আস্থা আমাদের রাখতে হবে। এবং সরকারের কি সক্ষমতা আছে দেশ চালানোর? সরকারের কি সেই উপদেষ্টা পরিষদ আছে? এই উপদেষ্টা পরিষদে অধিকাংশেরই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে স্বীকার করেছে যে আমরা তাড়াহুড়া করে সময় পাইনি। সুতরাং সরকার ফেব্রুয়ারির বাইরে গেলে সরকার দেশ চালাতে পারবে না। এই জন্য সরকারের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা তারা উপলব্ধি করতে পেরেছেন। এই জন্যই তারা একটা নির্বাচনের তারিখ বা রোডম্যাপ জাতির সামনে হাজির করেছেন। এখন এই রোডম্যাপ কাদের ভালো লাগছে না? যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে ক্রিম খাচ্ছে, যারা এই অন্তর্বর্তীকালীন সরকার থাকলে মনে করছে আমাদের দলটা গুছিয়ে নিতে পারবো, আমাদের আরেকটু সময় দরকার। দেখেন, এই যে ছাত্ররা দল গঠন করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার কি তাদের পর্যাপ্ত সময় দেয়নি? কিন্তু তারা একের পর এক বিতর্ক, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, 1 বছরের মধ্যে যেভাবে বিতর্কিত হয়েছে, আরো 2টা বছর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস থাকে, এই প্ল্যাটফর্মের কোনো অস্তিত্ব থাকবে? এবং এনসিপির নেতাদের উচিত হবে আমার মনে হয় যে তাদের মধ্যে যারা আসলে বিতর্ক সৃষ্টি করছে, এনসিপি নতুন একটা দল, আমরা তাদেরকে আশীর্বাদ জানাই, নতুন একটি সম্ভাবনা, নতুন একটি ফুল, শত ফুল ফুটুক, সমস্যা কি? নতুন নতুন দল আসুক, সমস্যা নাই। কিন্তু আজকে এনসিপিকে যারা বিতর্কিত করছে, দেখেন আমি শেষ করি, গণঅভ্যুত্থানের একটি শক্তি, যাই তাই ব্যাপার না, এই শক্তিকে 1 বছরের মধ্যে এইভাবে বিতর্কিত কারা করলো? এনসিপির শীর্ষ নেতৃত্ব নাহিদ ইসলাম, আক্তার হোসেনের উচিত খুঁজে বের করা। আজকে সেনাবাহিনীকে নিয়ে আপনি যা মন চাই বলেন, আজকে বিএনপির যে নেতারা গুম হয়েছিল, সালাউদ্দিন আহমেদ বলেন, বাবর বলেন, যাকে আপনার ভারত দেখতে পারে না, আজকে ভারতের সাথে সুর মিলিয়ে আপনি বলছেন শামীম ওসমান ফিরে এসেছে বাংলাদেশে, আর একটা গডফাদার। এই যে মানুষকে বিতর্কিত করা, এইভাবে যারা নির্যাতিত নিপীড়িত তাদেরকে প্রশ্নের মুখোমুখি ফেলা, এবং বিভিন্ন ইউটিউবারদের মাধ্যমে তাদেরকে নানান ধরনের প্রশ্ন বানে জর্জরিত করা, এইগুলো আসলে মানুষ ভালোভাবে নিচ্ছে না। এবং উপদেষ্টা পরিষদ মনে করছে তাদেরকে আমরা সময় দিয়েছিলাম, কিন্তু এই সময়ের যথাযথ ব্যবহার তারা করতে পারে নাই। সুতরাং এনসিপির দিকে আমরা তাকিয়ে থাকবো না, এদেশের জনগণের দিকে তাকিয়ে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মাধ্যমে আমরা বিদায় নিব। জি, রাশেদ খান আপনার কাছে আবারও আসবো। আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসতে চাই। যে এই নির্বাচনের কথা রাশেদ খানও বললেন যে নির্বাচন বিষয়ে তারও মনে হয় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির বাইরে যাবেন না। বিএনপিও অনেকটা আশাবাদী, বিএনপির অনেক নেতা অনেক সময় আশাবাদ প্রকাশ করেছেন। কিন্তু রুহুল কবির রিজভী গত পরশুদিন, আমি যদি ভুল না করি, তিনি একটি মন্তব্য করেছেন আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। বিএনপিরই নির্বাচন নিয়ে তারা বেশি, তারা যে প্রশাসন আছে সেই প্রশাসন নিয়েই নির্বাচনে যেতে চায়। মাঝে মধ্যে এইসব বিষয়গুলো স্ববিরোধী অবস্থান হয়ে যায় কিনা? হ্যাঁ, এটা দেখেন, আমাদের সমস্ত বক্তব্য হওয়া উচিত যে নির্বাচন সুষ্ঠু, সুন্দর, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। এটা নিয়ে আমাদের যাবতীয় আলোচনা হওয়া উচিত। সমস্ত গণ অভ্যুত্থানের যারা আমরা নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, এই আলোচনা যারা করছেন তারা তো ইতিহাসের ভিলেনে পরিণত হবে। গণ অভ্যুত্থানের পরের এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন না তারা কিন্তু ইতিহাসের ভিলেনে পরিণত হবে। আমরা যেটা বলছি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন, রুহুল কবির রিজভী ভাই যেটা বলছেন যে দেখেন, এই গণ অভ্যুত্থানের পরে সে অভ্যুত্থানের পরাজিত শক্তির যারা দোসর ছিল, বিশেষ করে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, সেই ভূত কিন্তু প্রশাসনে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এখনও রয়ে গেছে। আমরা সেটা বলছি যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যে পতিত ফ্যাসিবাদের ভূত যেন না থাকে, তাদেরকে যেন সরিয়ে দেওয়া হয়। আবার রাশেদ কিন্তু একটা কথা বলেছে যে এনসিপি লেড গভর্নমেন্ট, এবং দেখবেন আমি যেটা মনে করি যে বাংলাদেশের বর্তমান প্রশাসন এবং ল এনফোর্সিং এজেন্সিস এবং বিভিন্ন ইনস্টিটিউশনে জামাতের একটা প্রভাব বলয় তৈরি হয়েছে, কোনো না কোনোভাবেই প্রভাব বলয় তৈরি হয়েছে। আপনি দেখবেন এই প্রভাব বলয়তে কিন্তু
ফ্রি ফেয়ার ইলেকশন হওয়াটা কঠিন। তারপরেও আমাদের সবার আলোচনা হয় যে ফ্রি ফেয়ার ইলেকশনটা হোক। তবে আমার বিশ্বাস, আমাদের রাজনৈতিক কর্মী হিসেবে আমার বিশ্বাস, প্রশাসন, তারপরে আপনার ল এনফোর্সিং এজেন্সিস, তারা যতই আপনার ম্যানিপুলেট করার যদি চেষ্টা করে বা কোনো রিগিং করার চেষ্টা করে, এবার কিন্তু রাজনৈতিক দলের কর্মী এবং জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ভোট কেন্দ্রে এবং ভোটের মাঠে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে, আপনার অ্যাডমিনিস্ট্রেশন বলেন আর ল এনফোর্সিং এজেন্সি ইচ্ছা করলেই কিন্তু সেই ভোটের রিগিং বা ভোটের ম্যানিপুলেশন করতে পারবে না। আমরা চাচ্ছি, আমাদের রিজভি ভাই যেটা বলেছে যে আপনার হয়তো 1 লক্ষ কর্মী আছে, তার হয়তো 10,000 কর্মী আছে, এই 1,10,000 কর্মী যেন নির্বিবাদে ভোটটা দিতে পারে। ওই 1 লাখ কর্মীর প্রাবল্যে যেন ওই 10,000 কর্মী ভোট দিতে পারে না, এমন অবস্থা যেন সৃষ্টি না হয়। এটা হলো ফ্রি ফেয়ার ইলেকশন, আমরা সেইটা বলছি। বিস্ময়কর ব্যাপার আর একটা দেখবেন আপনি, একটা বিস্ময়কর ঘটনা ঘটছে। রাশেদ কিছুটা বলেছে যে ডক্টর ইউনূস সরকার গঠনের 8 তারিখে যখন গঠন হলো, আমরা তার পরের থেকে ফ্রম ডে 1 বিএনপি কিন্তু নির্বাচন চেয়ে আসছে। দেখবেন স্টিল না, আমরা নির্বাচনের পর না চাওয়ার প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করি, কারণ আমরা জানি দেশের প্রয়োজনে গণতন্ত্রের নির্বাচন প্রয়োজন। তখন অন্য অন্য রাজনৈতিক দল বিভিন্নভাবে সরকারকে প্যাম্পারিং করেছে যে 5 বছর থাকা দরকার, সরকারকে আরও সময় দিতে হবে, সরকারকে এই সংস্কার করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, শিক্ষা সংস্কার, স্বাস্থ্যের সংস্কার, যাবতীয় কর্মকাণ্ড করতে হবে। তার মানে রাশেদ যেটা বললো যে ওদের একটা সময় স্পেস দেওয়া, তাই না? তখন খুব সরকারকে বাহবা দিত এই সব। যখন সরকার উপলব্ধি করলো যে এবং তার দায়িত্ব হলো যে গণতন্ত্রের পথে ফিরে আসা, সেই রোডম্যাপ যখন তিনি ঘোষণা করলেন, তখন আমি বিস্ময়করভাবে দেখলাম ওই সব সরকার প্যাম্পার্ড দলগুলো আবার দেখি সরকারের বিরুদ্ধে তারা হতাশা প্রকাশ করছে। তার মানে কি, তারা যে প্রথমেই ফ্রম ডে 1 থেকে নির্বাচন চাচ্ছে না, কারণ কি, তারা জানে যে এই অবস্থায় নির্বাচন করলে তারা এমপি হতে পারবে না। সেই জন্য আমি বলি, আজকে যদি আমি একবার প্রথমে বলেছি, বিএনপি যদি বলে যে আমরা সবাই মিলে আসেন নির্বাচন করি, দেখবেন এই সংস্কার বলেন, এই বিচার বলেন, এই আপনার জুলাই সনদ বলেন, আর আপনার পিআর বলেন, কিছুই থাকবে না। এমপি হলেই কিন্তু সমস্ত দাবি তাদের মিটে গেল। অতএব আমি বলছি যে এমপি হওয়ার স্বার্থে আপনারা যদি নির্বাচনকে দীর্ঘায়িত করেন এবং 24-এর গণ অভ্যুত্থানকে যদি বাস্তবায়িত না করেন নির্বাচনের মাধ্যমে, তাহলে ইতিহাসে আপনারা সেই খলনায়ক হিসেবেই কিন্তু থেকে যাবেন। জি, আপনার কাছে আবারও আসবো মোহাম্মদ রাশেদ খান। স্বতন্ত্রভাবে আওয়ামী লীগকে নির্বাচনে নামানো হবে অথবা জাপার ওপর ভর করবে আপা, এই সরকার চলছে শেখ হাসিনার পরামর্শে, 1-11 আর বলে করা লাগবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে, এইসব মন্তব্য আপনার। নির্বাচন নিয়ে আপনার সংশয়ের জায়গা অনেক বাড়ি প্রকাশ পেয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে আপনি বললেন যে প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির বাইরে যাবেন না, তারা নির্বাচন করবে। মানে সংশয়টা কোথায়, দ্বিধাদ্বন্দ্ব কোথায়, আবার ভরসাটা কোথায়, কিভাবে? দেখেন, আমার এই বক্তব্যগুলো পূর্বের বক্তব্য, এবং সরকার তারপরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। দেখেন, আমি সবসময় যেটি বলেছি যে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হতে হবে এবং বিচারের জন্য সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। যেমন প্রথমত তারা গঠন করলো একটি ট্রাইব্যুনাল। সেই সময় আমি একাধিক বক্তব্যে বলেছি যে আপনি যদি একটা ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারটা 10 বছরে করেন, তাহলে 10টা গঠন করলে বিচার করতে 1 বছর লাগবে। আমি সবসময় বিচারের প্রতি গুরুত্ব দিয়েছি যে এটা আপনারা যত দ্রুত সম্ভব করেন এবং আপনারা বিদায় নেওয়ার আগে কিছু দৃশ্যমান বিচার করে যান, যাতে করে পরবর্তী সরকার আসলে বিচারটা করতে বাধ্য থাকে এবং সংস্কারের ব্যাপারে গুরুত্ব দেন। যেমন এই সরকার চাইলে তো পুলিশের সংস্কারটা করতে পারে, কোনো আপত্তি নাই, বিএনপি, আমরা, অন্য দল কেউ বাধা দিতে পারবে না। নির্বাচন কমিশনের সংস্কার করতে পারে, বিচার বিভাগের সংস্কার করতে পারে। এখন কিছু কিছু ক্ষেত্রে সবার মতামত দরকার, যেমন উচ্চকক্ষ, নিম্নকক্ষ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনয়ন, এরকম কিছু বিষয় থাকে যেগুলো আলোচনা করে করতে হয়। এর বাইরে সরকার চাইলে 1 বছরে অনেকগুলো সংস্কার বাস্তবায়ন করতে পারত। যেমন গণমাধ্যমের সংস্কার, গণমাধ্যমের কোনো সংস্কার হয়েছে? আজকে আমি একটি সংবাদ দেখলাম যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন এবং পূর্ণ দৈর্ঘ্য বা স্বল্প দৈর্ঘ্য যে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দিবেন। তার আসার কথা ছিল কয়টায়? তার আসার কথা যে সময়ে ছিল তিনি সেই সময়ে আসেননি। তিনি 2টা আপনার 20 মিনিটে আবারও সংশোধিত নোটিশ দিয়েছেন তার দপ্তরের পক্ষ থেকে। এরপরে বলা হয়েছে 4টায়ও আসেননি, 4:45 বেজে গেছে, তাও আসেননি। অর্থাৎ সাংবাদিকরা বিরক্ত হয়ে ফিরে এসেছে।
তো আমি এই কথা কেন বললাম, এই যে উপদেষ্টা পরিষদের যোগ্যতা, তিনি মনে হয় ঘুম থেকে ওঠেননি, তার যে মিটিং আছে সেটাই ভুলে গিয়েছেন। অর্থাৎ আপনি মানে কি করতে চাচ্ছেন, এখানে মনে একটা বাজে শব্দ ব্যবহার করা আমার দরকার ছিল, আমি করতে চাই না। মানে আপনি কাদের দিয়ে সরকার চালাচ্ছেন? এইভাবে তো আসলে এই সরকার চলতে পারে না। এই কারণেই মূলত সবসময় আমি যে কথা বলেছি যে আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার এবং বিচারের একটি পথপ্রক্রিয়া জাতিকে দেখিয়ে নির্বাচনটা না আয়োজন করেন, তাহলে কিন্তু নানান ধরনের সংকট শুরু হতে পারে। আর আমি যেটা বললাম, আপনি প্রশ্ন করলেন, দেখেন আমি যেটি বলেছি যে মনে হচ্ছে মানে এই যে সরকারের আচরণ বা এই অবস্থা দেখে মনে হচ্ছে যে শেখ হাসিনার পরামর্শে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দেশ চালাচ্ছে। এই কথা আমি কেন বলেছি? দেখেন সচিবালয় আওয়ামী লীগের সুবিধাভোগী। আমার দেশ পত্রিকায় প্রতিদিন তারা সিরিজ নিউজ করছে 4 জন উপদেষ্টা যারা আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তা ছিল তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। সচিবালয়ের আপনি কোনো সংস্কার করতে পারেননি, আপনি পুলিশের সংস্কার করতে পারেননি, আপনি কোনো দপ্তর এবং সেক্টরের সংস্কার করতে পারেননি। আজকে ভাই যেটি বলল যে সচিবালয়ে মনে হচ্ছে যে জামাতের বেশি মানে গুরুত্ব বেশি, আমার কাছে যে তথ্য রয়েছে আমি বলবো সচিবালয়ে আওয়ামী লীগের গুরুত্ব বেশি। বিএনপি জামাত তকমা দিয়ে যাদেরকে 16 বছরে হাসিনা বঞ্চিত করেছিল তাদেরকে প্রমোশন দেওয়া হয়নি। উল্টো এই সরকারের কতিপয় উপদেষ্টা যাদেরকে যাদেরকে এই প্রশাসন সংস্কারে দায়িত্ব দেয়া হলো, তারা কি করলো? তারা মনে করলো যে বিএনপি জামাত তকমা দিয়ে যাদেরকে বঞ্চিত করা হয়েছে, এখন যদি আমরা তাদের পুনর্বাসন করি বা তাদের প্রমোশন দিই, সেক্ষেত্রে তারা এই দায়িত্বে এসে আমাদের কথা না শুনে তারা কি করবে? তারা ওই বিএনপি বা জামাতের কথা শুনবে। তারা মনে করলো যে আওয়ামী লীগে যারা আছে তারা মন্দের ভালো, তাদেরকে ভয় দেখিয়ে আমরা কাজ করাতে পারবো। এই কারণে কি হলো, 14 সালে 18 সালে 24 সালে যে সকল ডিসি এসপি ইউনোরা কাজ করেছে তাদের কোনো পানিশমেন্টের ব্যবস্থা করা হয়নি। আপনি দেখেন এই জুলাই গণ অভ্যুত্থানে যারা গুলি করে মানুষ হত্যা করেছে সেই পুলিশের কয়জনকে গ্রেপ্তার করেছে, কয়জনের নামে মামলা হয়েছে। ওই যাত্রাবাড়িতে যে শহীদ তাইম, যার ভাই রবিউল প্রায় আন্দোলন করে, এমনকি আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন করলো, তার কাছে ভুল তথ্য দেওয়া হয়েছে যে হাইকোর্ট থেকে আইন উপদেষ্টার সহযোগিতায় জামিন করা হয়েছে। আমি পরবর্তীতে জানতে পারলাম যে হাইকোর্টে তো আসলে আপনার আইন উপদেষ্টার কোনো প্রভাব নাই, এক্ষেত্রে হাইকোর্টের বিচারক জামিন দিয়েছে। আজকে সেই খুনি পুলিশ জামিন পাচ্ছে, তাহলে কি সংস্কার করলেন? আজকে বিচার বিভাগের আপনি কি সংস্কার করেছেন? আমার ভাইকে যে গুলি করে হত্যা করলো সেই পুলিশ কিভাবে জামিন পায়? এই সরকার এই 12 মাসে দৃশ্যমান কোনো সংস্কার করতে পারেনি, আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেনি। যারা ডামি এমপি ছিল, যারা স্বতন্ত্র এমপি ছিল, যারা আওয়ামী লীগের দোসর ছিল। আর আপনি জাপার যে কথা বললেন, দেখেন এই সরকারের খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি একটি তথ্য পেলাম যে এই জাতীয় পার্টিকে নিয়ে খেলছে ভারতীয় এবং এদেশের এজেন্টরা। আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারবে না, তাদেরকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং এখন জাতীয় পার্টি আছে। জাতীয় পার্টি যদি আগামীতে নির্বাচনে সুযোগ পায় তাহলে ওই জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আপা কিন্তু ফিরে আসবে। এই জন্য আমি বলছি, যেহেতু আওয়ামী লীগ অপরাধ করেছে, আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, এবং এই আওয়ামী লীগের দোসর হলো জাতীয় পার্টি এবং 14 দল। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যদি নিষিদ্ধ হয়, জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না? সরকারের সাথে জাতীয় পার্টির কি সম্পর্ক আমি জানতে চাই। কেন জিএম কাদেরকে গ্রেপ্তার করছে না? কেন চুন্নুকে গ্রেপ্তার করছে না? এই যে এই মুহূর্তে আপনি দেখছেন না যে জাতীয় পার্টি কয়েক ভাগে বিভক্ত হয়েছে, এটা কিন্তু নাটক। ভারতীয়রা জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ একটি অংশকে দিয়ে নতুনভাবে জাতীয় পার্টির দোকান খুলেছে, এবং যেহেতু জিএম কাদের উপর মানুষের আস্থা নাই, সুতরাং আমি সরকারকে বলবো এই জাতীয় পার্টির নামে বেনামে যে নামেই তারা দোকান খুলুক না কেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেমনিভাবে অংশ নিতে পারবে না, জাতীয় পার্টি এবং তার দোসররা অংশ নিতে পারবে না। সর্বশেষ বলি, দেখেন এই যে দিল্লিতে, একটু তাড়াতাড়ি শেষ করেছি, দিল্লিতে দেখেন আওয়ামী লীগ তারা কার্যালয় খুলেছে। আওয়ামী লীগ একটি ভারতীয় দল, বাংলাদেশে তাদের শাখা ছিল, এখন এই শাখা বন্ধ হয়েছে, সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। যেহেতু ভারতের দল, তার দেশে কার্যালয় খুলতেই পারে, সেই দেশে ভারত এখন আওয়ামী লীগ এখন ভারতের রাজনীতি করবে। এই ব্যাপারে আমাদের খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমাদের স্পষ্ট কথা, আওয়ামী লীগ বাংলাদেশের দল হতে পারে না, ভারতের দল, ভারতে চলে গিয়েছে, সেই দেশে তারা রাজনীতি করুক আর যা করুক, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। বাংলাদেশে তারা রাজনীতি করতে পারবে না, এইটা হচ্ছে আমাদের স্পষ্ট ঘোষণা। জি, আজিজুল ভাই হেলাল, আপনার কাছে আসতে চাই, এবার একটু ডাকসু নির্বাচন প্রসঙ্গে আসতে চাই। কেন আসতে চাই? কারণ ডাকসু নির্বাচনেরও আমার মনে হয় যে জাতীয়, শুধু আমার না, বিশেষজ্ঞদের মনে হয় যে জাতীয় রাজনীতিতে একটা বড় প্রভাব রয়েছে। ভিপি জিএস পদে বা বিভিন্ন প্যানেল ঘোষণা করেছে আজকে ছাত্রদল, শেষ দিনে এসে তারা মনোনয়ন ফর্ম তুলেছিলেন, সেই বিষয় নিয়েও বিতর্ক হয়েছে। ভিপি জিএস যদি ছাত্রদল থেকেও হয়, আমি প্রশ্নটি এই কারণে করছি যে
সেখানে এমন একটি কথা এসেছিল যে তারেক রহমান ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেল দেবে। যদি ছাত্র দলের তরফ থেকেও ভিপিজিএস নির্বাচিত হয়, ডাকসু কি তারা চালাবে নাকি তারেক রহমান পরিচালনা করবে? দেখ, সেকেন্ড প্রশ্নটা তো আপনি অমূলক বললেন, আমি একটু বলে নিই যে রাশেদ একটা কথা বলেছে যে সচিবালয়ে আওয়ামী লীগ ভরপুর। আমি কিন্তু রাশেদের সাথে একমত। এই আওয়ামী লীগ টার্ন ইনটু জামাত। এই জন্য আমি বলছি যে এটা জামাত অধ্যুষিত সচিবালয়। রাশেদ প্রাথমিক কথাটুকু বললো, আমি উপসংহারে যা বললাম। এবং এই ডাকসুতে আপনি ইসলামী ছাত্র শিবিরের মনোনয়ন দেখলেও দেখবেন যে 28টা পদে মনোনয়ন দিয়েছে। সে 28টা পদের মনোনয়নের আপনি যদি ব্যাকগ্রাউন্ড খোঁজেন, তাই দেখবেন যে আমি যে বলছি যে আওয়ামী লীগ টার্ন ইনটু জামাত, এটা প্রমাণিত হবে। যারা শুনছেন আমার কথা তারা প্রমাণ পাবেন। এখন আসেন ডাকসু নির্বাচন, সেকেন্ড পার্লামেন্ট বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরে অনেকেই গুরুত্ব দেয়। কারণ কি, বাংলাদেশের জাতীয় রাজনীতি আপনার ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হয়েছে। বাংলাদেশের জাতীয় রাজনীতি, সেই ছাত্র রাজনীতির সূতিকাগার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় সভ্যতার সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় স্বাধীনতার সার্বভৌম মুহূর্ত। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলো ছাত্র রাজনীতির সবচেয়ে সৌন্দর্যের দিক। ছাত্র রাজনীতির যত সৌন্দর্য, সবচেয়ে সৌন্দর্য ছাত্র সংসদ নির্বাচন। সেই ছাত্র সংসদ নির্বাচন যে অনুষ্ঠিত হচ্ছে, এই জন্য আমরা বিএনপি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই যে এই অনুষ্ঠানে তারা এই নির্বাচনে তারা অংশগ্রহণ করছে। এখন আপনি যেটা বলছেন, দেখেন জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেলটি ঘোষণা হয়েছে, এই প্যানেলের সবাই কিন্তু জুলাই যোদ্ধা, জুলাইতে সম্মুখ সারিতে অংশগ্রহণ করছে। এখন তারা কিন্তু এবং তাদের যে মনোনয়নটা, এই মনোনয়নটা দেই আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, এবং জাতীয়তাবাদী দলের একজন ছাত্র বিষয়ক সম্পাদক আছেন, এবং এই আমাদের কেন্দ্রীয় সংসদের একটা মনোনয়ন বোর্ডও তারা করেছে। কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক নেত্রী। এখন তার অবর্তমানে তিনি যেহেতু এখন ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন তারেক রহমান, সেই জন্য তারেক রহমান আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক নেতা। দ্যাট ডাজ নট মিন যে সে নমিনেশন দেয়। এটা আমাদের যে সমস্ত ডাকসু নেতৃবৃন্দ বলেছে, ওরা তো এখনো ছাত্র নেতা, এখনো জাতীয় নেতা হয়ে উঠতে পারেনি। অতএব এই বিস্তর এই ফারাকটুকু তারা বুঝে উঠতে পারেনি। তারেক রহমান নমিনেশন, তিনি জানতে চাইতেই পারেন যে ডাকসুতে ছাত্রদল কাকে কাকে নমিনেশন দিল, তাই না? জানতে চাইতেই পারে। এবং আপনি দেখেন জাতীয়তাবাদী ছাত্রদল আপনার ডাকসুতে 90 সালে যখন আপনার ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো, এবং সেই ভিক্টরির ফলে আমরা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে জয়লাভ করেছিলাম। জাতীয়তাবাদী ছাত্রদল তখন আপনার সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিল ডাকসুর নেতৃত্বে, এবং ডাকসু ছাত্রদল ছিল। আমার এই বিশ্বাস এবারও জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসুতে নির্বাচিত হয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা অগ্রণী ভূমিকা পালন করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাশেদ খান। আমাদের সময় একদমই কম, আপনার কাছে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে জানতে চাইব, ভিন্ন ভিন্ন আদর্শ ধারণ করে লেজুর ভিত্তি রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা এখনো চলমান। মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো নিয়ে ছাত্রদলের দিকে আঙুল উঠেছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলছে। তো ঠিক সেই মুহূর্তে যখন জাতীয় নির্বাচন সামনে, ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? আমি 2019 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে নুরুল হক নূর ভিপি পদে এবং আমি জিএস পদে নির্বাচন করি, এবং সেই নির্বাচনে আমাদের ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে আমরা ভিপি জিএস সহ 11টি পদে আমরা নির্বাচিত হই। কিন্তু দুঃখজনকভাবে শেখ হাসিনা আমাদের মাত্র 2টি পদ ঘোষণা করে। আমি শেখ হাসিনা কেন বলছি, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করে নাই। তো তারপরেও আমরা কিন্তু আমাদের সংগ্রামটা চালিয়ে গিয়েছি। আমি ওই সময় অভিযোগ করে রেখেছিলাম, সেই অভিযোগের প্রেক্ষিতে যেহেতু আমি ওই সময় কোনো সুরাহা পাইনি, আমাকে আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেকেছে। সেখানে আমি আবারও বলবো, যারা 19 সালের নির্বাচনের সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তি দিতে হবে। যারা অবৈধভাবে ভর্তি হয়ে যারা ডাকসু নেতা হয়েছিল তাদের অবশ্যই ডাকসুপদ বাতিল করতে হবে। ছাত্রলীগের সন্ত্রাসীদের অবশ্যই বহিষ্কার করতে হবে। সেই দাবিগুলো আমি আগামীকাল জানাবো। আপনি যেটি বললেন, দেখেন অবশ্যই ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। তবে ইতিহাসে আমরা এটিও দেখেছি যে সবসময় সরকারি দল ডাকসুতে জিততে পারেনি। দেখেন ওই সময় যেটি হয়েছিল, যে বললাম যে ভিপি জিএস সহ আমরা 11টি পদে পাশ করলাম, ছাত্রলীগ কিন্তু পাশ করতে পারেনি। তারা জোরপূর্বক ফলাফলটা ছিনতাই করেছিল। তো এই মুহূর্তে আমার কাছে যেটি মনে হয়, যারা এই নির্বাচনে অংশ নিচ্ছে সবাই কিন্তু জুলাই যোদ্ধা,
এবং আমাদের ছাত্র অধিকার পরিষদের যে প্যানেল দেওয়া হয়েছে সেখানে আমাদের বিনিয়ামিন মোল্লা ভিপি পদে নির্বাচন করছে। তার যে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস, এই জুলাই আন্দোলনেও দেখেছেন যখন 31 জুলাই 30 সেকেন্ড সমন্বয়করা শেষ করতে আপনার পুলিশের হেফাজতে, তখন কিন্তু বিনিয়ামিন মোল্লা সেখানে নেতৃত্ব দিয়েছে। আমাদের প্যানেল দিয়েছে, আমরা আশাবাদী ছাত্র অধিকার পরিষদ অবশ্যই ভালো করবে, যেহেতু 21 সালে আমাদের নির্বাচিত হয়েছিল ভিপি পদ সহ। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেষ করতে যোগ্য হবে। নেতৃত্বকেই বেছে নিবে। তবে আমি কাউকে অবমূল্যায়ন করছি না, যারাই নির্বাচনে অংশ নিচ্ছে সবাই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।